বিএনপির ইতিহাসে এত কঠিন সময় আর কখনো আসে নাই। আপনি পড়ালেখা করেছেন চট্টগ্রামের এমএস কলেজে, যেটাকে আমরা ছাত্রলীগের ঘাঁটি হিসেবে চিনি। আমার বয়সের চেয়ে রাজনৈতিক বয়স অনেক বেশি। নমিনেশন নিয়েও আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমার চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নিছে আমি তো সেটা মেনে নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সিটিজি পোস্টে স্বাগতম। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে। বক্কর ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা শুনবেন, দেখবেন এবং আপনাদের স্টুডিওতে যারা আমার সাথে আছেন এবং যারা পেছনে কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বক্কর ভাই, আমি টু দ্য পয়েন্টে চলে আসি। জি, যে আমি আপনার কাছে জানতে চাইবো, মানে প্রথমত আমরা দেখেছি অনেক দিন ধরে, যেমন এই যখন বিএনপির মনোনয়ন নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল একদম প্রথম দিক থেকে, তখন আপনি ছিলেন চট্টগ্রামের অন্যতম, মানে মহানগরের যে 4টা আসন আছে এখানে আপনি একজন হট ক্যান্ডিডেট ছিলেন। মানে যারা রাজনীতি সচেতন সবাই জানতো যে আবুল হাশেম বক্কর চট্টগ্রাম 9 আসনের একজন হট ক্যান্ডিডেট। কিন্তু আমরা চট্টগ্রাম 9 আসন নিয়ে অনেক নাটকীয়তা দেখলাম, শেষ পর্যন্ত এখানে একজন প্রার্থী দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, আপনার নাম বাদ পড়ে গেছেন। এখন আপনি চট্টগ্রাম মহানগর বিএনপির এত বছর রাজনীতি করে কেন আপনি বাদ পড়ে গেলেন এই আসন থেকে? আসলে এটা আপনি আমাকে খুব কঠিন প্রশ্ন করেছেন। এটার জবাব দেওয়াটা আমার জন্য খুব কঠিন। তো আমি বলতে পারবো, আমি তো নিশ্চিত ছিলাম, আশাবাদী ছিলাম, এবং আমি যেখানে গণসংযোগ করেছি, লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছি, সেখানে আমি দেখেছি সাধারণ আমাদের নেতা কর্মী, আমাদের সমর্থক এবং শুভনোদ্দায়ী যারা আছেন, তারা বিভিন্নভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন আমার সাথে। একটা মানে উৎসাহজনক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তো এটার মূল কারণটা ছিল যে বিএনপির যে একটা রাজনীতির শেখ হাসিনার যে অধ্যায়ের যে কঠিন সময় বিএনপি অতিক্রম করেছে, আমাদের শহীদ জিয়ার পরিবার, আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন। উনি সুদূর লন্ডন থেকে অনেক কষ্ট করে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। সেই কঠিন সময়ে আমি কিন্তু দায়িত্ব পালন করেছি মহানগরে, আমি এবং ডাক্তার শাহাদাত হোসেন। এটা বিশ্লেষণ করলে দেখা যাবে বিএনপির ইতিহাসে এত কঠিন সময় আর কখনো আসে নাই। আমরা যে সময়টুকু পার করেছি, এই কঠিন সময়ে অনেক সময় আমাদেরকে রাস্তায় দাঁড়াইতে দেয় নাই, অনেক সময় আমাদেরকে মিটিংয়ের পারমিশন একটু অনুমতি দিয়ে আবার ক্যান্সেল করেছে। আমরা বিভিন্ন বাহিনী আমাদের পার্টি অফিসকে ঘেরাও করে রেখেছে। আমাদের পার্টি অফিস থেকে বেরোবার পথে অনেক ছেলেদেরকে অনর্থক কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে মিথ্যা মামলায় তারা ঢুকিয়ে দিচ্ছে। এরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখে আমরা কিন্তু রাস্তায় সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়েছি। আপনারা সেটা নিশ্চয়ই, আপনারা প্রেসে আছেন, আপনার মিডিয়াতে আছেন, আপনারা সেটা দেখেছেন। তো আমি যখন গণসংযোগ করতে গিয়েছি তখন আমি দেখেছি কেন এত জোয়ার কেন সৃষ্টি হলো, এটার মূল কারণটা কি। আমি তাদেরকেও জিজ্ঞেস করি, ওরা বলছে বক্কর ভাই, আপনি এই যে এত বছর এই কঠিন সময়ে নেতৃত্বে শুধু দলের নেতৃত্ব হাল ধরেন নাই, আপনি আমাদের মামলা হামলা, জেল থেকে বের করা, হাইকোর্ট থেকে জামিন নেওয়া, পিসি কার্ডে টাকা দেওয়া, আবার হাইকোর্টের জামিননামা এনে আবার জেল থেকে বের করা, সব কিছুই করেছেন, বিদায় আপনার সাথে আসি। তো আমিও আশাবাদী ছিলাম যে দল আমাকে নমিনেশন দিবে। আমি আমার নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেব, উনি আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার সিদ্ধান্তের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা সব কিছু আছে। ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি, আপনি একজন চট্টগ্রামের অভিভাবকদের একজন, এই বিএনপির আপনাদের প্রস্তুতিটা কেমন? আমি একটু যোগ করি যে চট্টগ্রামের মহানগরের 4টা আসন, এখানে 3টাতে প্রার্থিতা ঘোষণা হয়েছে, আজকে তফসিল ঘোষণা হয়েছে, এখনো একটা আসন কিন্তু খালি। জি, আসলে আপনাদের প্রস্তুতিতে মনে হয় কি কোনো ঘাটতি আছে এরকম মনে হচ্ছে? প্রস্তুতিতে ঘাটতি নাই। ধরেন বিএনপি অনেক বিশাল রাজনৈতিক দল, একটা আসনে যোগ্য অনেক প্রার্থী আছে। আজকে দীর্ঘ এই 5 তারিখের
এই শেখ হাসিনার পতনের পর থেকেই তো আমরা নির্বাচনের জন্যই তো মূলত লড়াই করেছি, হ্যাঁ, একটা হ্যাঁ। সুষ্ঠু নির্বাচনের জন্য। তো বিএনপি সবসময় নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য প্রস্তুত ছিল। বিএনপির প্রস্তুতি আছে, বাকি আসনগুলোও বিএনপি বিচার বিশ্লেষণ করে পরিবর্তন করে যেটা হয় এগুলো করার তো সময় আরও আছে, আছে আছে। ইতিমধ্যেই সেটা ইনশাআল্লাহ করে নেবে। আচ্ছা বক্কর ভাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বিষয়টা হচ্ছে আপনি পড়ালেখা করেছেন চট্টগ্রামের এমইএস কলেজে, যেটাকে আমরা ছাত্রলীগের ঘাঁটি হিসেবে চিনি। জি, এমইএস কলেজে পরে আপনি ছাত্র দলে কিভাবে চলে গেলেন বা কেন চলে গেলেন, এবং সেই দীর্ঘ জার্নি এই জাতীয়তাবাদী বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আপনার এই যে দীর্ঘ জার্নি, কাহিনীটা যদি একটু সংক্ষেপে আমাদের বলতেন। লেখাপড়া করার সময়ও আমি আওয়ামী লীগের অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দেখেছি। আমি শুরুটাই মানে আমি আসলে অনেকটা স্কুল লাইফ থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছি। আমার বয়সের চেয়ে রাজনৈতিক বয়স অনেক বেশি, কারণ আমি বিশেষ করে যখন 1982 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন, আমি কিন্তু ছোট বয়সে। সেই পর থেকে আমি আমাদের এলাকার একজন আমাদের মুরব্বী ছিলেন বিএনপির, উনি যুবদলের মহানগরের সেক্রেটারি ছিলেন, হেদায়েতুল ইসলাম চৌধুরী। উনি আমাকে রাজনীতিতে নিয়ে গেছেন, বুঝছেন। রাজনীতির করার পূর্বে তখন এরশাদের পতন, এরশাদ যখন ক্ষমতা দখল করে বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে, তখন এখানে বিএনপির অনেক নেতাকর্মী যারা জাতীয় পার্টিতে যোগদান করেছে ওদিকে চলে গেছে, শাহজিজ গ্রুপে চলে গেছে, কিছু কিছু আবার এখন বিএনপিতেও দেখি তাদেরকে আবার এখানে। তখন বিএনপির এখানে খুব কঠিন সময় চলছিল, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। আমি বিএনপির আমার এলাকায় এনাদ বাজারে আপনারা জানেন যে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে একটা ঘাঁটি আছে, ওখানে আমি রাজনীতি করেছি। তাদের এই হুমকি দুমকিকে আমি কোনো পরোয়া না করে আমার রাজনীতি আমি সবসময় করে গেছি বিএনপির জন্য। যে আপনি যখন মহানগরের এই সদস্য সচিব নির্বাচিত হয়েছিলেন, তখন চট্টগ্রামের একটা পত্রিকা আপনাকে নিয়ে শিরোনাম করেছিল যে আপনাকে ক্রসফায়ার থেকে বাঁচানোর জন্যই বিএনপির মহানগরের দায়িত্ব দেওয়া হচ্ছে। মানে আপনারা কি পরিমাণ কঠিন পরিস্থিতিতে আপনি রাজনীতি করেছেন, ওই শিরোনামটা থেকে আসলে বোঝা যায় যে এই রকম কঠিন পরিস্থিতিতে দল সামলেছেন, নেতাকর্মীদের সামলেছেন, সব কিছুই করেছেন। কিন্তু দল যখন মোটামুটি 15 বছরের স্বৈরশাসন থেকে বের হয়ে আসলো, আপনাদের উপর থেকে স্টিম রোলার মানে সরে গেল, যখন একটু রিল্যাক্স হয়ে আসলেন, তখন আপনি এবং আপনাদের অনুসারীরা একটু মানে আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের যেটাকে ত্যাগী এবং বঞ্চিত বলা হয় ওই ক্যাটাগরিতে চলে গেছেন আপনারা। আপনার কি হতাশ লাগে? হতাশ তো কখনো কখনো লাগে, মানে হতাশা, এটা তো মানুষ, আমি তো রক্তে মাংসের মানুষ হিসেবে তো ধরেন আমি সব কিছুকে সহ্য করতে পারি না। কিন্তু আমার তো অনেক নেতাকর্মী আছে 41টি ওয়ার্ডে, যেগুলি আমি সৃষ্টি করে এসেছি। যখন আমি 16-17 বছর এক নাগারে যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, তখন ওই কমিটিগুলো যাদেরকে দিয়েছি, যাদেরকে এলাকা থেকে তুলে এনেছি, ঘর থেকে ডেকে ডেকে এনে বিএনপি করানোর জন্য উজ্জীবিত করেছি, তারা সবাই এখন বিএনপির এলাকায় সেট আপ হয়ে গেছে। তো আমি শুধু আমার নিজের স্বার্থের কথা চিন্তা না করে আমি অনেক কিছু আমার বলার থাকলো আমি বলতে পারছি না। আমি ওভারঅল সবার রাজনীতির কথা চিন্তা করতেছি। আমি যদি বলি যে আমার কোনো খারাপ লাগে না, এটা তো কথাটা মিথ্যা হবে। আচ্ছা, আমার অনেক খারাপ লাগে, অনেক সময় নমিনেশন নিয়েও আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমার চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নিছে আমি তো সেটা মেনে নিতে হবে। চট্টগ্রাম 11 আসনটা এখনো খালি, আমরা কি মানে কোনোভাবে এই আসনে আপনাকে দেখতে পাচ্ছি বা এরকম কোনো মানে আশা এখন কি আছে? মানে আপনার কি মনে হয়? আমরা তো আশা নিয়েই বেঁচে থাকি মানুষ হিসেবে। যার আশা নাই, কোনো স্বপ্ন নাই, সে বেঁচে থাকতে পারে না। মানুষ তো আশা নিয়ে এটা না হয় না এটা, এটা না হয় এটা, ওই আশার উপরেই তো আছি। এখন এখানে তো ধরেন আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সম্মানিত মেম্বার জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, ওনার ছেলে আছেন, ওনারা কাজ করেছেন এই আসনের উপরে। এখন আমি 9 আসনের উপর কাজ করেছি,
আমি নয় আসন ভিত্তিক অনেক রিলিফ ওয়ার্ক করেছি, শুধু যে আমাদের মুসলিম যারা আছে তাদের জন্য নয়, এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছে কোতোয়ালিতে। বিশেষ করে আজকে আমি শেষ যেটা তালিকা নিলাম নির্বাচন কমিশনের এখান থেকে, মানে ভোটার তালিকাতে কত মাইনরিটি ভোট আছে, 1,54,000 বিশাল ভোট ওদের। তো 1,54,000 ভোটার হিসেবে আমি টার্গেট করে আমি কাজ করেছি এখানে, যে তাদের কাছাকাছি গিয়েছি। আমি নির্বাচনী এলাকা হিসেব করে 9 আসন ভিত্তিক আমি ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীতের কম্বল বিতরণ, সমস্ত অনুষ্ঠান আমি এখানে টার্গেট আমার একটা ছিল, করেছি। তো আমার জায়গায় তো আমি তো দেখলাম যে আরেকজন তো আসছে এখানে, তো দল কি সিদ্ধান্ত নেবে সেটা দলেই জানে। তো ওইখানে তো আমাদের নেতা আছে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উনি আছে। তো ওনারা কি সিদ্ধান্ত নেয়, ওনার ছেলে আছে, ওনারা কি সিদ্ধান্ত নেয় সেটা দলের উপর নির্ভর করে, হাই কমান্ডের উপর নির্ভর করে, আমি তো কিছু বলতে পারবো না। বকুর ভাই, আচ্ছা আমি মানে একটু আশ্চর্য হচ্ছে আর কি, মানে আপনাদের মতো যারা ত্যাগী কিংবা মানে খুব বেশি যারা রাজনীতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের গত 15 বছরে, হঠাৎ করে আপনারা মানে বঞ্চিতের কাতারে কেন চলে গেলেন, বা দল হঠাৎ করে অন্য কাউকে কেন আপনাদের জায়গায় চুজ করতেছে, এটা একটু মানে যদি একটু ক্লিয়ার করতে লাগেন। এটা আমি ক্লিয়ার করতে পারবো না, এটা পারবো না, কারণ এটা তো আমি, সবাই বলে, আপনি যেরকম আমাকে জিজ্ঞেস করতেছেন, সাধারণ অন্যান্য পত্রিকাও বলে, এবং অন্যান্য সাধারণ নেতাকর্মী যারা আছে আমাদের সাথে কাজ করেছে, সেরকম অনেকে বঞ্চিত হয়েছে। তো তারাও আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি তো জবাব দিতে পারি না এগুলার। আপনিও আমাকে প্রশ্ন করতেছেন কেন হচ্ছে, এটা হয়তো আমার একটা বদ্ধমূল ধারণাটা যেটা আসে আর কি আমার থেকে। আমি আমাদের অনেক নেতার সাথে কথা বলেছি, সিনিয়র, তো ওনাদের আমার একটা ধারণা, আমাদের নেতা ধরেন অনেক দূরে বাংলাদেশ থেকে, হয়তো উনি সব কিছু এখানে যদি বাংলাদেশে থাকতেন আরো ভালো হতো, সবকিছু উনি নিজেই মানে দেখতে পেতেন এবং বুঝতে পারতেন। সেই জন্য এই দূরত্বটাও একটা সমস্যা আসে, অনেক দূরে উনি থাকেন। না হয় নেতাকর্মীদের প্রতি ওনার সবসময় একটা টান, এবং নেতারা ত্যাগী, নেতারা মূল্যায়ন হোক, কিন্তু এটা তো রাজনীতি, তো আপনি তো বুঝেন। সুতরাং উনি আছেন অনেক দূরে, আমরা তো সরাসরি ওনার সাথে দেখা করতে পারতেছি না, সব কথা বুঝাতে পারতেছি না, বা উনিও বুঝতে পারতেছে না, এই ধরনের হইতেও পারে, আমার একটা ধারণা আর কি। তো আমাদের নেতা কমিউনিকেশন গ্যাপটা মূলত কারণে এইখানে, হ্যাঁ এটার কারণে অনেক সময় হয়ে যায়। উনি চাইলেও অনেক সময় হয়তো হয় না, কিন্তু উনি সবসময় চায় যারা ত্যাগী তাদেরই মূল্যায়ন হোক, এটা নিশ্চয়ই উনি চায়, আমি জানি এটা। বকর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে ওই মানে আপনার দল মূল্যায়ন করবে, আপনার নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবে। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে ডেকেছেন। যারা এটা শুনবে বা আপনারা যারা এখানে কাজ করেছেন এই অনুষ্ঠানটা সুন্দর করে সাজানোর জন্য, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা ডাকলে আমি আসবো। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সেবা করা। ওই সেবার ওইটা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব, ইনশাল্লাহ কাজ করব।